সব আচার ব্যবহার শিখে নিয়েছো তো, যেরকম বলেছিলাম? খুব ভালো। যেখানে যাচ্ছ সেটা নতুন জায়গা, সেখানে গিয়ে সব আগলে রাখতে হবে তোমাদেরই, মায়ের মতন মনে রাখবে। যেখানে যাচ্ছ সেখানে গেলে তোমরা পূর্ণতা লাভ করবে, অপূর্ণতার কোনো জায়গা নেই সেখানে। তোমরা কিন্তু আজ থেকে সন্ন্যাসিনী, মনে রেখো। অনেক দায়িত্ব তোমাদের। এসো। এই তোমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। হ্যাঁ, বলছিলাম গুরুজি, মোট 6 জনকে গাড়িতে পাঠানো হচ্ছে। ঠিক আছে, সব ব্যবস্থা ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সবার পাসপোর্ট রেডি আছে, সঙ্গে দেওয়াও আছে। সঙ্গে কে যাচ্ছে? জীবনানন্দ স্বামী নিজেই যাচ্ছেন। ঠিক আছে, খুব ভালো। উনি তো আগে গেছিলেন, হ্যাঁ, উনি পুরো ব্যাপারটা জানেন, মেয়েদের কোথায় রাখতে হবে, কোথায় পাঠাতে হবে। ঠিক আছে, বেরিয়ে পড়ো, দেরি করো না। হরে কৃষ্ণ। ছোট ঘর থেকে বলে তো আসলাম ঘুমোতে, কিন্তু নিজে ঘুমোতে পারছি না। কি করি এখন? শিবা তো ফোনটাই রিসিভ করলো না। না, আমি বরং আরেকবার ফোন করে দেখি। হরে কৃষ্ণ। শিবা তো ঘুমিয়েছিল, তাহলে জানলা কে ছিল? ওকে কিছু দেখলো নাকি? যদি দেখেও থাকে তেমন কিছু বুঝবে না। না, তবু যাই একবার জলটা মেপে আসি। হ্যালো। হ্যাঁ মা, বলো। কি রে শিবা, তখন থেকে তোকে ফোন করছি, কোথায় ছিলি? ফোন রিসিভ করছিলি না কেন? এত রাতে ফোন করেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি। আসলে আসলে তোর জন্য আমার মনটা খুব খারাপ করছিল। বারবার মনে হচ্ছিল তুই তুই ঠিক আছিস তো, তোর তোর কোনো বিপদ হয়নি তো? আমার আবার কি বিপদ হবে? আমি তো আশ্রমেতেই আছি। বলছি যে তুই ঘুমিয়ে পড়েছিলি বল? আরে আমার ফোনেই হয়তো তোর ঘুমটা ভেঙে গেল, তাই না? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার ঘুম আসছিল না। ওমা, ঘুম আসছে না মানে? কি হচ্ছে বাবা? ওখানে কোনো সমস্যা হয়েছে? আরে না না, সেসব কিছু নয়। আসলে ওই সন্ধ্যের দিকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তাই একটু ঘুম আসতে দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না। মায়েদের যে কত চিন্তা, সে কি আর তোরা বুঝিস?
আচ্ছা মা, তুমি ফোন করেছো কেন সেটাই তো বললে না। জানিস তো শিবা, তোকে নিয়ে না একটা খারাপ বড় বৌদি, আজকে আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে বাড়ির মেয়েরাও সব কাজ করতে পারে। কি সুন্দর ঘরটা সাজিয়ে দিন আমরা। সত্যি বিজলি, মেসোমশাই তো সব করেই তারপরে বাজারে গেল মিষ্টি আনতে। এই একটা ফুল পড়ে গেছিল, সেটা লাগিয়ে বাবা বানিয়েছিস। তুই না পারিসও। তুমিও না আমার প্রশংসা কখনো করতে পারো না। আমিও যে সব কাজ পারি তুমি কিছুতেই বুঝতে পারো না। বাবা ঠিক আছে বাবা, আস্তে আস্তে আবার হুমড়ি খেয়ে পড়িস না, সব ভাঙবে তারপরে। এত হাসি কিসের রে? রান্না বান্না কত দূর হয়েছে সেসব? এখনো রান্নাঘর থেকে কেন খুন্তির আওয়াজ আসছে? হয়নি তো? মা, রান্না প্রায় হয়েই গেছে। মেজো ওই মুড়োটা নামালে আমি ডালটা বসিয়ে দেবো। হ্যাঁ, এখনো মুড়ো ভাজা হচ্ছে, ডাল বসাওনি? সে কতক্ষণে ফুটবে, কতক্ষণে নামবে? জামাই বাবাকে কি পেট শুকিয়ে বসে আছে নাকি? চিন্তা করো না, ডাল সেদ্ধ হয়ে গেছে। ফোড়ন টোড়নের ব্যাপার তো আমি অত বুঝি না মা, ওটা বর্দি ভাই করে দেবে, 10 মিনিটও লাগবে না। হ্যাঁ মা, বুঝলাম ডালের ভাগ্য খুব খারাপ, কিন্তু মাংসের ভাগ্য কি সেই হয়েছে নাকি? কতদূর সে? মা, মাংস অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর ইলিশ ভাপাও রেডি। ইলিশ ভাপা? আচ্ছা, কই মাছগুলো কি করলে? এত বড় বড় কই যে নিয়ে এসছে অলোক, এগুলো কি রান্না হয়েছে? রেডি হয়ে গেছে মা সকালে। মোরলা মাছের টকও রেডি। এই বিজলি, ওরা খেতে বসার আগে পাপড়গুলো ভেজে দিবি কিন্তু সুন্দর করে। আচ্ছা ঠিক আছে। ও বলছি যে আমাদের জামাই বাবা জীবনকে একটু জিজ্ঞেস করে নিও তো, সব খায় তাই কিনা। ও তো আমাকে বলেছে কোনো খাবারে অ্যালার্জি নেই, কিন্তু এইসব খাবার ওর পছন্দ হবে তো? শ্যামা সবকিছু জেনে নিয়েছে, আর তুমি এত টেনশন করো না তো, তারপর তো শরীর খারাপ করবে। না না বড় বৌমা, মেজো বৌমা, কখনো দেখেছো কাজের মধ্যে থাকলে আমার শরীর খারাপ করে? সংসারের কাজ করতে তো আমার ভালো লাগে, বরঞ্চ আজকাল না ফাঁকা বসে থাকলে মনটা বড় খারাপ করে। খালি তোমাদের বাবার কথা মনে পড়ে, আর মনের ভেতরটা হু হু করে ওঠে, আর কিচ্ছু ভাল লাগে না আমার। বরঞ্চ আমাকে এইসব নিয়ে থাকতে দাও, তাতে আমার শরীর খারাপ হবে না। ও মামা, আজ এই সব কথা বাদ দাও। আমাকে কেমন লাগছে বলো তো? এই দেখো ফুল টুল লাগিয়েছে, বেশ ভালো লাগছে না? আরে কি গো, বিজলির বিয়ে নাকি? আমি তো জানতাম জামাই ষষ্ঠী। তুই কি আমাদের বাড়ি জামাই? এরকম সেজেছিস কেন বসে? না, আসলে আমি ভাবলাম এতদিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি একটু সুন্দর করে সাজি। ও তো মেজো বৌদিকে বলেছিলাম একটা পাট পাট করে সুন্দর করে শাড়ি পরতে, কই বলো না তো। এই তুই চুপ কর তো। মেজো বৌদি তোমার মতন তো নয়, কাজকর্ম ফেলে সাজতে বসবে, লিপস্টিক লাগাবেন তিনি। এই বলছি যে তুমি একটু সেজেগুজে নিয়েও কিন্তু, হ্যাঁ এরকম ভাবে থেকো না। মা ঠিক না তো। না না, ওরা মন খারাপ করে থাকতে আছে, একটু সেজেগুজে নিও। কেমন কেমন সাজতে বলো তো আগে তুমি। ও শ্যামা কোথায়? ও ওর নিরামিষ রান্নাঘরে এখনো বোধহয় রান্না করছে। দেখেছো, এখনো মনে হয় করে উঠতে পারেনি রান্না। আমি যাই সাহায্য করে গিয়ে। না না মা, কোনো সাহায্য লাগবে না। আরে বাবা, আমি তো শুধু ভাজাগুলো করছিলাম এখন। হ্যাঁ, এতক্ষণে ভাজাগুলো করলি? হ্যাঁ, তুমি তো চিন্তা করো কেন বলো তো? আরে ভাজাগুলো আমি ইচ্ছে করেই পরে করেছি, যাতে মুচমুচে থাকে। আর নিরামিষ তরকারি, পায়েস সব সকালবেলায় হয়ে গেছে। ও পায়েস টায়েস সব হয়ে গেছে? কিন্তু শুধু পায়েস হলে তো হবে না বড় বৌমা, বলছি যে মিষ্টিও তো লাগবে। বৃন্দাবন গেছে মিষ্টি আনতে? বৃন্দাবন আবার যাবে কি? ও ভালো মিষ্টি চেনে। এই দেখো, মোদকের দোকান থেকে ইয়াব বড় বড় সাইজের রাজভোগ এনেছে, একদম টাটকা, বুঝলে? হ্যাঁ, এই সবই দেখি ইয়াব বড় বড়। বলো, ইয়াব বড় বড় কই? ইয়াব বড় বড় রাজভোগ। হ্যাঁ, ক্ষীরমন্ডি কি আনবে? সে তো কোন সকালে এনেছি। তখন কি হয়েছিল জানো তো? এই যে হাড়িটা ধরার আর হাতে জায়গা ছিল না, আবার যে তোলো। ও বিজি বিজি, শিখে নিয়ে যা। ও পারছে না রে, যা। সাবধানে রাখবি, হাত থেকে ফেলে আবার ভাঙিস না। এই সবই তো ঠিক আছে, তোমার কর্তাটি কোথায়? তার তো আমার দাদুভাইকে নিয়ে আসার কথা ছিল, এখনো তো পাত্তা নেই। দেখো বেলা গড়াতে যায়, কখন না খাওয়া করবে। চলে আসবে মা, এত চিন্তা করো না, ওরা বেরিয়ে পড়েছে। হ্যাঁ সে ঠিকই আছে। নিখিলটা কোথায়? সেই বা কোথায় বসে আছে? এই নিখিল, নিখিল, কোথায় গিয়ে বসে আছে দেখো। এই নিখিল, কি হয়েছে মা, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? তোমার মেজদা ভাই যে আমার ছোট দাদু ভাইকে নিয়ে আসছে না, চিন্তার তো ব্যাপার। মা সবসময় এত দুশ্চিন্তা করো না। মেজো ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। তুমিও না। ও 8 ঘন্টার মধ্যে ফিরছে? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে। বিজলি, শোন শোন, বলো মা। বলছি যে এবার তো খাওয়া দাওয়া শুরু করতে হবে। খাবার টেবিলটা সাজিয়ে ফেল, যা শিগগিরি। ও শোনো না, বলছি যে আজকে টেবিলটা আমি সাজাই। ও নিজের জামাই বাবা জীবন খাবে বলে নিজে সাজাবে, তাই তো? তুমি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই সাজাবি। তাহলে বিজলি, ওই কাঁসার বাসনগুলো বের করে রেখেছি না, দিয়ে দে, শ্যামাকে দিয়ে দে, সাজিয়ে নেবে। আচ্ছা ছোট বৌদি, আমি গিয়ে বাসনগুলো এনে রাখছি, তো ওর মন মতো সাজিয়ে নে। এই বিজলি শোন, সত্যি কথা বলতো, তোকে মাথার এই গোলাপটা কে দিয়েছে? ও এই গোলাপ। একদম ঠিক বলেছো তুমি মেজো বৌদি। এই বিজলি, তোর বর তো এখানে নেই,
তাহলে কে দিয়েছে? আজকে এরকম একটা আনন্দের দিনে কি করে সবার সামনে কথাটা বলি? শিবাকে তো এনারা সবাই নিজেদের সন্তান বলেই ভাবেন। আজকে সত্যি কথাটা বললে শিবা যেমন এক নিমেষে আবার রাস্তার ছেলে হয়ে যাবে, তেমন এদের সবার বিশ্বাস আর অনুভূতিগুলোও তো বড় রকমের ধাক্কা খাবে। তোমরা সবাই জানো আমি মুখার্জি উকিলের বাড়ি গেছিলাম, তার জন্য ওনার খুনের সাথে আমাকে সবাই জড়িত ভাবছে। কিন্তু সত্যিটা একটু আলাদা। কি? হ্যাঁ, ওনার বাড়ি আমি গেছিলাম ঠিকই, কিন্তু ওনাকে খুন করতে নয়। এই সম্পত্তি হস্তান্তরের বিষয়ে কথা বলতে। হস্তান্তর? তুই কাকে এই প্রপার্টি দিতে চাস? আর এইসব করার আগে কার পারমিশন নিয়েছিস তুই? আমি এই সম্পত্তি যাকে দিতে চাই তাকে দিতে গেলে আমার পারমিশন লাগবে না। আর উইল অনুযায়ী তো এই সম্পত্তি আমি যাকে ইচ্ছা দিতে পারি। তাই নাকি? তাহলে আমিও শুনি, তুমি এই সম্পত্তি কাকে দিতে চাও? বড় জেঠু, আমি জানি দাদানের এই উইলে তুমি খুব কষ্ট পেয়েছিলে। আমি তোমায় কথা দিলাম তুমি আর কোনোদিন কষ্ট পাবে না। শিবা, তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। হেয়ালি করিস না বাবা, যা বলা সেটা বল না সবাইকে। যা ইচ্ছে বলার বলে নাও শিবা। তুমি এই বাড়ির ছেলে নও, সেটা আমি অন্তত বুঝে গেছি। এরপর দেখি তুমি কি করে সম্পত্তি পাও, সেটা কি করেই বা অন্য কাউকে দাও। তোমাকে আমি পুলিশে দিয়েই ছাড়বো, ফ্রড কোথাকার। আমি এই বাড়ির সম্পত্তি আমার ঠাম্মি অর্থাৎ সুজাতা চৌধুরীর নামে করে দিয়েছি। ঠাম্মি, তুমি কিন্তু আর আপত্তি করতে পারবে না। এই সম্পত্তি তুমি যাকে দিতে চাও তুমি তাকে দিতে পারো। শিবা, তুই কি করেছিস বাবা এটা? হ্যাঁ, শিবা, মেজো জেঠু, মেজো জেঠু, সবই তোমার। কি বলছো তুমি এসব?
আপনি যে মেয়ে পাচার করেন তার সব প্রমাণ আমার ফোনে আছে। বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেবো। আমি তো একবার এই বাড়িতে এসে ডেকে ডেকে বলিনি যে আমি এই বাড়ির ছেলে। উল্টে এই বাড়ির লোকেরাই আমাকে ছেলে বলে এই বাড়িতে আটকে রেখেছে। এখন আমি বিশ্বাস করি নিখিল চৌধুরী আর শ্যামা চৌধুরী আমার মা বাবা। হ্যাঁ সত্যি তো অনিরুদ্ধবাবু, আপনি এরকম কথা কেন বলছেন? ও তো নিজেকে এবারই সন্তান বলে কোনোদিন দাবিই করেনি, বরং উল্টেও পালাতে চেয়েছিল। আর হ্যাঁ, এই বাড়িতে কিছুদিন থাকার পর এই বাড়ির মায়া আমাকেও বেঁধে ফেলেছে। আর এই বাড়ির সবাই যখন আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছে, তখন আপনার অসুবিধাটা কোথায়? ঠাম্মি, একটা কথা বলো তো, তোমার কখন এরকম মনে হয়েছে? না 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 দাদু ভাই, কেন এরকম মনে হবে আমার? আমি তো এমনিতেই কাউকে অবিশ্বাস করতে পারি না। আর তারপরে তোমাকে প্রথমবার দেখেই কেমন আমার মনে হয়েছিল যেন নিখিলের ছোটবেলাটি ফিরে এসেছে আমার কাছে। না না, আমার একদমই সন্দেহ হয়নি। ও না জামাই, তুমি অমন কথা বলছো কেন গো আমার দাদু ভাইয়ের নামে? কারণ আছে ঠাম্মি, আমাকে যদি তোমরা বলার সুযোগ না দাও তাহলে আমি... আরে সত্যি তো, ও কি বলতে চায় একটু শুনতে দাও না। সেটাই তো, সবাই মিলে অনিরুদ্ধকে চুপ করে দিলে কি করে হবে? অনিরুদ্ধ, তুমি বলো। অনিরুদ্ধ, তুমি বলো, তুমি এইরকম একটা অমূলক প্রশ্ন কেন তুললে? অমূলক নয় মা, আপনি একবার আমায় বোঝানোর সুযোগ দিন। আমার কথাটা শুনলেই আপনি বুঝতে পারবেন। তাহলে চুপ করে থেকো না, বলো। আপনারা নিশ্চয়ই জানেন শিবা এখানে কোথায় থাকে। শিবা যেখানে থাকে সেই রাস্তার মুখে অনেকগুলো ট্যাটু পার্লার আর স্টল আছে। হ্যাঁ, অনেকবারই দেখেছি, কিন্তু পাপা ওখান থেকে কোনোবার ট্যাটু করাতে দেয় না, বলে নাকি ওদের ইঙ্ক খারাপ। কিন্তু আমরা এখন এটা নিয়ে ডিসকাস করছি কেন? শিবার হাতে তো পার্মানেন্ট ট্যাটু। ওই ট্যাটু পার্লারগুলোর কাজ খুব নিখুঁত, নকল ট্যাটু আসলের মতো করে দিতে পারে, তাই না শিবা? এই ছেলেটা এইসব কথা বলছে কেন? ও কি করে ধরলো আমারটা নকল? আমি যখন কলকাতায় ফিরে আসি তারপরে অনেকদিনই আমি গাড়ি নিয়ে এদিক ওদিক বেরোতাম, এমনি ঘুরতে বা অফিস যাওয়ার পথে। তো এরকমই একদিন বেরিয়েছিলাম, আর যেখানে ওই ট্যাটু স্টলগুলো আছে ওখানে সিগন্যালে আমার গাড়িটা দাঁড়িয়েছিল। সৃজনী বললো না যে ওইসব জায়গায় যে রঙগুলো ইউজ করা হয় ট্যাটু বানানোর জন্য সেগুলো খুব খারাপ। তো আমার মাথায়ও সেটাই প্রথম এলো, মানে আমার কিউরিওসিটি ট্রিগার হয়, আর তাই জন্যই আমি দেখছিলাম। সেদিনই আমি শিবাকে প্রথম দেখি।
কি শিবা, একটুও মনে পড়ছে না? ওই রাস্তার ধারে দাঁড়িয়ে তুমি তোমার হাতে শিবের ট্যাটু বানাচ্ছিলে? আমি ওর মা বলছি। ও আমার ছেলে। মানে আমার ছেলে কোনো মিথ্যে কথা বলছে না, কোনো মিথ্যে কথা বলছে না। আর মায়ের মন যখন বলেছে ও আমার ছেলে, তখন ও আমার ছেলে। শোন শিবা, এই ট্যাটু আমি মানি না। তুই আমার দিকে তাকিয়ে বল, আমি তোর মা না? বল না বাবা। বল না তুই আমার ছেলে না? বল না শিবা, বল না তুই আমার ছেলে না, বল। মা, মা, মা তুমি শুনলে? মা, ও আমাকে ছোট কথা, তুমি শুনলে ওর মা ডাকটা? দেখো, নিজের সন্তান ছাড়া কেউ কোনোদিন এভাবে মা ডাকতে পারে না। বলো না। শ্যামা, আমার কথাটা আগে শোনো। না, শুনবো না, আমার কিচ্ছু শোনার নেই। তুমি অফিসারকে বলে দাও উনি যেন এখান থেকে চলে যান। হ্যাঁ, আর শিবার নামে আমাদের কোনো কেস আমরা করবো না। তুমি বলো না ছোট করতে, আমাদের কোনো অভিযোগ নেই। মানে আপনারাও? দাঁড়াও অনিরুদ্ধ, শ্যামা তুমি ভালো করে দেখো, সবটা প্রমাণ হয়ে গেছে শিবা ফ্রড। ওই টুনকো প্রমাণ আমি ভরসা করি না। আর তাছাড়া এটাও তো প্রমাণ হয়েছে আমার ছেলে ঠক চোর কিচ্ছু না। আর মেজ দাদা, বড়দাদা, দেখুন আমার ছেলে যদি ঠকানোর জন্য এই বাড়িতে আসতো, তাহলে তো আমরা এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এতক্ষণে সবাই মিলে পথে বসতাম। ও কিন্তু সেটা করে, উল্টে কি করেছে, সব সম্পত্তি মায়ের নামে লিখে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শ্যামা, তুমি ঠিকই বলছো। নিখিল, শ্যামা কিন্তু ঠিক বলছে, ওকে অ্যারেস্ট করাটা উচিত হবে না। না মেজো জেঠু, মা আমি আপনার ইমোশনস বুঝতে পারছি, কিন্তু আপনাকেও একটা কথা রিয়েলাইজ করতে হবে। আপনি মায়ের স্নেহে ওকে কাছে টেনে নিয়েছেন ঠিকই, কিন্তু এটা তো সত্যি ও মিথ্যাচার করেছে। ও যদি শাস্তি না পায়, তাহলে আজ বাদে কাল অন্য কোনো অঘটন ঘটাতে পারে। একদমই। শ্যামা, তুমি কেন বুঝতে পারছো না? অনিরুদ্ধ একদম ঠিক কথা বলছে। দেখো ছোট কথা, আমার যা বলার আমি বলে দিয়েছি। মা, ও আপনাদের ইমোশনস নিয়ে খেলা করেছে। আপনি ওকে ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করেছেন, কৃষ্ণা ওকে ভাই ভেবে ভালোবেসেছে, কিন্তু এর কোনোটাই ও নয়। এর পরেও শাস্তি পাবে না। মা, আমারও মনে হয় অনিরুদ্ধবাবু ঠিকই বলছেন। দেখো, ও তো একা নয়, এ বাড়িতে শিবা সেজে অনেকেই এসেছে, তাদেরকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ওকে কেন পুলিশে দেওয়া হবে না? বাবা, তুমি পুলিশকে বলে দাও ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যেতে। তো
তোকে ভাই ভেবে যে কেন এত ভালোবাসলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে সেরার সেরা কণ্ঠের পুরস্কার আপনার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি দয়া করে না বলবেন না ম্যাডাম, প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয় শ্যামা, এটা তো দারুণ খবর, তাই না? সত্যিই তো দারুণ খবর। হ্যাঁ রে, তুই কেন এরকম করছিস মা? হ্যাঁ, আজকে যদি তোদের শ্বশুরমশাই বেঁচে থাকতেন কত খুশি হতেন বলতো। হ্যাঁ, তাকে তো তুই না বলতে পারতিস না। আর একটা কথা দেখ, তুই কত বছর গানের জগতে নেই। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে তো যে এই প্রজন্মের অনেকে তোর নামই জানে না, হতেও তো পারে। দেখ, তা সত্ত্বেও এনারা এত সম্মান দিয়ে এসেছেন, দেখ না। না ম্যাডাম, এটাই আশ্চর্যের যে এখনো কৃষ্ণকলিকে কেউ ভোলেনি। তাই তো এত বছর পরেও তিনি অপ্রতিদ্বন্দ্বী। আজকের দিনে দাঁড়িয়েও দুটি শিল্পী যদি কীর্তন নিয়ে কথা বলে, তাহলে কৃষ্ণকলির নাম উঠবেই। এই জায়গা এখনো কেউ নিতে পারেনি। সেটাই তো স্বাভাবিক। আমার মা অনন্যা, আমার মা অদ্বিতীয়া। সবই ঠিক আছে, আপনাদের কথাও আমার খুব ভালো লেগেছে, কিন্তু এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে পারিবারিক কিছু কারণে সমস্যার মধ্যে আছি, তাই আর কি। কিসের পারিবারিক সমস্যা? তোমার পরিবার তো তোমার পাশে দাঁড়িয়ে আছে এখন, তাই না? আমি বলছি উনি যাবেন। শ্যামা, এই প্রস্তাবটা তুমি রিফিউজ করবে না, আমি তোমাকে নিয়ে যাব। ছোট কর্তা, দেখো তুমি বুঝতে পারছো না, এই মুহূর্তে আমার কোনো কিছু ভালো লাগছে না। ম্যাডাম, তাড়াহুড়ো একটা কথা বলা হয়নি। এবারে আমাদের অনুষ্ঠানটা আমরা বর্ষাকালে করছি, তাই আমরা ঠিক করেছি যে আমাদের অনুষ্ঠানটা আমরা বর্ষা মঙ্গলের ধাঁচে করব। মানে বৃক্ষরোপণ দিয়ে শুরু করব, তারপর আপনার গান, এরপর আপনার অনুগামী যে সমস্ত শিল্পীরা পরবর্তীকালে আপনার গান গেয়েছে তাদের গান, এই সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটা হবে এবং সব শেষে সম্মান প্রদান। আপনি প্লিজ এই বিষয়ে না বলবেন না। হ্যাঁ, আমাদের স্পন্সররা আছেন, তবে পুরো অর্থটাই আমরা অনুষ্ঠানে এবং মানুষের কল্যাণে খরচ করি। কিন্তু আপনার সাম্মানিক অবশ্যই থাকবে। দেখুন, সেটা কোনো কথা না। একটা সময় পর থেকে আমি আমার উপার্জন করা সমস্ত টাকা সমাজ কল্যাণের খাতায় দিয়ে এসেছি, নিজের জন্য কিছুই রাখিনি। আর এটা থেকে পাওয়া সব টাকা আমি সমাজ কল্যাণের খাতায় দিয়ে দেব। কিন্তু প্লিজ ম্যাডাম, কোনো কিন্তু রাখবেন না। শ্যামা, আমার কথাটা শোনো। দেখো, বাড়িতে এত অশান্তির পরিবেশ, এর থেকে একমাত্র তুমিই পারো সবাইকে বের করতে। তুমি অনুষ্ঠানটাই না বলো না, তুমি হ্যাঁ বললে আমরা সবাই খুব আনন্দ পাবো। না করার কোনো প্রশ্নই নেই, তোমাকে এই অনুষ্ঠানে যেতেই হবে। কেসটা কি? হঠাৎ আবার গান টানের ব্যাপার কোত্থেকে চলে এলো? ও মা, রাজি হয়ে যাও না গো, দেখো সবাই এত করে বলছে। কৃষ্ণা মা প্লিজ, আমিও বলছি, প্লিজ রাজি হয়ে যান। শ্যামা প্লিজ এরকম করো না। রাজি হও না। ঠিক করছো, প্লিজ রাজি হয়ে যাও। দেখো, এত আশা নিয়ে ওরা এসছে, ওদের মুখগুলো দেখো একবার, এরকম করছে। বাচ্চাদের সাথে কি এরকম করে শ্যামা? শ্যামা, তুমি এরকম করো না। শ্যামা, দেখো কত আশা নিয়ে ওরা এসছে, আর তুমি এরকম করছো। আচ্ছা বেশ, আমি রাজি। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের চেয়ারম্যানের কাছ থেকে ফর্মালি লেটার আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা আপনাদের গোটা পরিবারকে নিমন্ত্রণ করছি, আপনারা সবাই আসবেন। ও বাবা, তুমি না বললেও আমরা এমনি সবাই যেতাম। বলছি, এই বুঝলি, ওই মিষ্টি মুখ করো ওদের, কি রে? সরি ম্যাডাম, আমাদের আরো বেশ কিছু জায়গায় নিমন্ত্রণ করতে যেতে হবে। আজকে আসি আমরা। ধন্যবাদ। আসুন। কি হলো শ্যামা, এখনো তোর মুখ ভার কেন? ওরে শ্যামা, বাড়ির সবার কথা ভেবে অন্তত একটু হাস। হ্যাঁ, আর ছেলের কথা ভেবে কত কষ্ট পাবি। আর আমারও ভালো লাগছে না, এত কাঁদছিস, এত কষ্ট পাচ্ছিস, আমার বাবু ভালো লাগছে না এসব। আর দেখ, তোর কৃষ্ণই হয়তো এই সুযোগটা দিয়েছেন তোকে। হ্যাঁ, তোকে ঘিরে সবাই আমরা আনন্দ করব, তুই আনন্দ পাবি। দেখ না বাবা। হ্যাঁ মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা এসব করতে কেন আমাকে জোর করে পাঠাচ্ছ বলো তো? পরিবারের সবার জন্য শ্যামা, এমনকি তোমার জন্যও।
দেখো শ্যামা, দুঃখ জীবনে আসবে যাবে, কিন্তু আনন্দ যতটাই সামান্য হোক ওটাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত না। আর এটা তো আনন্দের খবর, এতদিন বাদে তুমি অ্যাওয়ার্ড পাবে, এত বড় একটা অনুষ্ঠান তোমার জন্য, আর দেখো তোমাকে মুখ ভার করে আছো। শোনো, তুমি যদি এখন না হাসো তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো, তোমার সাথে কথা বলবো না, দ্যাটস ফাইনাল। তাই তোমাকে এখন হাসতে হবে হবে হবে। বেশ, কয়েকদিন আগে ওই কৃষ্ণার সাথে স্টেজে গিয়ে এত ভালো গান গাইলে, আর আজকে ভয় পাচ্ছ। হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আজকে জানো তো কিরকম মনে হচ্ছে যে আজ হয়তো আমি প্রথমবার গান গাইতে এসেছি। আমার ভীষণ ভয় করছে। শ্যামা রে, দেখ, এটাই তো শিল্পীর লক্ষণ। দেখ, তোর নিষ্ঠা এটা এই কথাটা বলছে। কারণ আদর্শ শিল্পী যে হয় তার কাছে প্রতিটি অনুষ্ঠান প্রথম দিনের অনুষ্ঠানের মতনই গুরুত্বপূর্ণ হয়, তবেই না শিল্পীর উত্তরণ হয়। হ্যাঁ, নইলে তো সে বাধা পড়ে যাবে। মা, তুমি একদম ঠিক কথা বলেছো। শ্যামা শোনো, প্রথমবার যে উত্তেজনা নিয়ে তুমি স্টেজে গান গাইতে উঠেছিলে, আজও ঠিক সেই উত্তেজনা নিয়ে উঠে পড়ো। কেন এত টেনশন নিচ্ছ তুমি? এই দেখো, কয়েকদিন আগে তুমি কি বলেছিলে যে তুমি সংসার করবে আর কৃষ্ণা গান গাইবে, কিন্তু আজ দেখো, তুমি যতই মঞ্চ থেকে দূরে থাকার চেষ্টা করো, মঞ্চ তোমাকে ঠিক কাছে টেনে নেবে। হতেই তো পারে আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। মা শোনো না, তুমি অযথাই ভয় পাচ্ছ। দেখো, আমরা সবাই জানি আমার মা সেরার সেরা। মা, আমরা সবাই আছি তো এখানে। মা, তুমি ভেতরে যাও, আমার কথাটা শোনো মা, যাও। কিন্তু মা, আর কোনো কিন্তু না, মা যাও। যাও শ্যামা, ভেতরে যাও। যাও শ্যামা, যাও না, যাও। আচ্ছা চলুন ম্যাডাম। কেন এত চিন্তা করছো? আসুন ম্যাডাম, প্লিজ আসুন। যাও আসুন, আসুন ম্যাডাম, প্লিজ আসুন আসুন, এইদিকে আসুন। ইস, একটু হলেই কৃষ্ণা সব ফাঁস করে দিচ্ছিল। সত্যি আমি তো ভাবলাম গেল বুঝি। যাই হোক, ম্যানেজ হয়ে গেছে কোনোভাবে। তুই একটা খাদা। আর আমি বুঝতে পারিনি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন। কাইন্ড এদিকে আসুন। সাবধান। বলছিলাম যে আপনারা আমাকে এখানে নিয়ে আসলেন। আমরা স্টেজের ব্যাক সাইডেই আছি। সেটা ঠিক আছে, কিন্তু না, আসলে আমার ফ্যামিলির কাছ থেকে সরিয়ে। হে মা, না না, সরিয়ে আনবো কেন? দেখুন না, আপনার বাড়ির সবাই অডিয়েন্স সিটে বসে আছে, আপনি এখান থেকে দেখলেই দেখতে পাবেন। ম্যাডাম, একটু চা খাবেন? আনি? হ্যাঁ, জিজ্ঞেস করছো কেন? অবশ্যই খাবেন, তুমি একটু বলে দাও। না না, আমার চা লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে। সে কি ম্যাডাম, আপনি চা খাবেন না? আপনি এতদিন পর স্টেজে উঠে গান গাইবেন, আমরা কতদিন পর আপনার গান শুনবো, তাও আবার লাইভে। চা খেলে তো গলাটা একটু ভালো থাকবে। ম্যাডাম, আমি বলি কি, আপনি একটু রেস্ট নিয়ে নিন, আমরা এদিকে কাউকে আসতে দেবো না। না না, তার কোনো দরকার নেই। আর এখানে না নিয়ে আসলেও হতো আমাকে, আমি আমার ফ্যামিলির সবার সঙ্গে বসে যেতাম, কোনো অসুবিধা হতো না কিন্তু আমার। তা বললে কি হয় ম্যাডাম? দেখুন, আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আপনি, আপনার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে না তা কখনো হয়? ম্যাডাম, আপনি কাইন্ডলি বসুন। হ্যাঁ স্যার, বলুন। সব ঠিকঠাক মতো হচ্ছে তো?
ঠিক আছে তো মনে হচ্ছে। তোমার মনে হওয়াটা আমি জানতে চাইনি, সব কাজটা প্ল্যান মাফিক হচ্ছে কিনা সেটা বলো। সেরকমই এগোচ্ছে স্যার, আপনি ঠিক যেরকম বলে দিয়েছিলেন অক্ষরে অক্ষরে ঠিক সেরকমই পালন করা হচ্ছে। তোমরা শিওর তো কেউ কিচ্ছু আন্দাজ করতে পারিনি? না স্যার, কেউ কিচ্ছু আন্দাজ করতে পারেনি। কীর্তনের রানী কৃষ্ণকলিকে সম্বর্ধনা দেয়া হবে, তার সাথে বর্ষা মঙ্গল, এই পর্যন্তই স্যার, ব্যাস। বি কেয়ারফুল, কেউ যেন কোনো রকম আন্দাজ না করতে পারে। এই কৃষ্ণকলি, আই মিন শ্যামা চৌধুরী আর ওর হাজব্যান্ড খুব বুদ্ধিমান মানুষ, কিন্তু ওরা যেন ভুলেও কিছু টের না পায়। ওকে স্যার। এই পরিবারের ওপর আঘাতটা কখন কিভাবে আসবে এক মুহূর্ত আগেও যেন কেউ বুঝতে না পারে। ওকে স্যার। কাজটা কিন্তু ঠিকঠাক মতো হওয়া চাই, আর আমাকে টাইম টু টাইম আপডেট দেবে। ওকে।